আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আগুন নিয়ে খেলবেন না, হিজবুল্লাহকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে, পুতিন। কুখ্যাত অ্যাপস্টাইনের প্রাসাদে ব্লেন কপারফিল্ডের জাদুচর্চা, ফাঁস হল নতুন তথ্য। আফ্রিকায় বড় ধাক্কা খেলেন পুতিন, মালিতে বিদ্রোহীদের বড় জয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে, পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যকার বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈঠকে পুতিন স্পষ্ট করে জানান, তেহরানের সঙ্গে রাশিয়ার যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা ভবিষ্যতেও অটুট থাকবে। তিনি এই সম্পর্ককেই রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। বৈঠকের এক পর্যায়ে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি তার গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরাকচিকে অনুরোধ করেন যেন তার এই বিশেষ বার্তাটি এবং কৃতজ্ঞতাসূচক শব্দগুলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পুতিন মুজতবা খামেনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করে নিজের শুভকামনা জানান। এই আন্তরিক বার্তা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার গভীর আস্থার বিষয়টি আবারও স্পষ্টভাবে ফুটে উঠেছে। আগুন নিয়ে খেলবেন না, হিজবুল্লাহকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি আগুন নিয়ে খেলছেন। হিজবুল্লাহের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। কাজ লেবানন সরকারকে সতর্ক করে বলেন, তারা যদি হিজবুল্লাহের মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করে, তবে পুরো লেবানন ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জাতিসংঘের এক দূতের সাথে কথা বলার সময় কাজ এই হুমকি দেন। এর আগে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করে লেবাননের কোনো লাভ হবে না। তিনি লেবানন সরকারকে আলোচনার পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতা করা একটি বড় ভুল। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে লেবানন ও ইসরায়েল সীমান্তে এখন যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেছে। কুখ্যাত অ্যাপস্টাইনের প্রাসাদে ব্লেন কপারফিল্ডের জাদুচর্চা, ফাঁস হল নতুন তথ্য। বিশ্বখ্যাত জাদুকর ডেভিড ব্লেন তখন তার পরবর্তী অসম্ভব এক কৌশল দেখানোর নেশায় মত্ত। লক্ষ্য ছিল কেরোসিন গিলে ফেলা। এ বিপজ্জনক কসরতের প্রস্তুতির জন্য ব্লেন প্রথমে গোল্ডফিশ সহ গ্লাস ভর্তি পানি গিলতেন। জাদুকরের সেই পানি ও মাছ গিলা আর উগড়ে দেওয়ার দৃশ্য সামনে বসে সরাসরি দেখছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন। ব্লেন কখনোই উল্লেখ করেননি যে তার 2013 সালের সেই বিখ্যাত স্পেশাল শো ডেভিড ব্লেন রিয়েল অর ম্যাজিকের এ অংশটি চিত্রায়িত হয়েছিল জেফ্রি অ্যাপস্টাইনের নিউ ইয়র্কের বিলাসবহুল বাড়িতে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ডিওজের প্রকাশিত অ্যাপস্টাইন ফাইলস বা অ্যাপস্টাইন সংক্রান্ত নথিগুলো বিশদ পরীক্ষা করে সিএনএন জানিয়েছে, এই কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে ডেভিড ব্লেন ও ডেভিড কপারফিল্ডের মতো বিশ্বখ্যাত জাদুকরদের সখ্য ছিল অত্যন্ত গভীর। নথিতে ব্লেন ও অ্যাপস্টাইনের মধ্যে কয়েক ডজন বার্তা বিনিময়, অসংখ্য ফোন কল এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। নথিতে দেখা যায় 2013 সালের এপ্রিলে অ্যাপস্টাইন উডি অ্যালেনের স্ত্রী সুনি প্রেভিনকে ইমেইল করে জানান, ব্লেন আজ রাতে উডি অ্যালেনের সামনে গোল্ডফিশ ট্রেক দেখাতে এবং তা ভিডিও করতে চান। অ্যাপস্টাইনের সহকারী লেসলি গ্রফ এক বার্তায় অ্যাপস্টাইনকে মনে করিয়ে দেন, ব্লেন তার বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার এবং বাথরুমে যাওয়ার দৃশ্য ধারণ করতে চান। সিএনএন ভিডিওর আসবাবপত্র ও অন্দরসজ্জা অ্যাপস্টাইনের বাড়ির ছবির সঙ্গে মিলিয়ে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ব্লেন ও অ্যাপস্টাইনের এ যোগাযোগ মূলত 2012 থেকে 2016 সালের মধ্যে বেশি ছিল। 2008 সালে অ্যাপস্টাইন নাবালিকার সঙ্গে যৌনচারের অভিযোগে দণ্ডিত হওয়ার পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল। এমনকি 2003 সালেও ব্লেন অ্যাপস্টাইনের বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছিলেন বলে নথিতে উল্লেখ আছে। আফ্রিকায় বড় ধাক্কা খেলেন পুতিন,
মালিতে বিদ্রোহীদের বড় জয়। মালির সামরিক জান্তা প্রধান আসিমি গোইতা যখন গত গ্রীষ্মে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন সেটি ছিল পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে মালিতে মস্কোর ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক। সেই বৈঠকের সময় মালির মরুভূমিতে জান্তা সরকারকে টিকিয়ে রাখতে কাজ করছিল প্রায় ২,০০০ রুশ সেনা। সাহেল অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের যে উচ্চাকাঙ্ক্ষা মস্কোর রয়েছে, এটি ছিল তারই অংশ। কিন্তু গত কয়েকদিনে মালিতে সশস্ত্র বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত ও সমন্বিত হামলা পশ্চিম আফ্রিকার এ দেশটিতে মস্কোর সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা প্রকট করে তুলেছে। গত সপ্তাহান্তে রুশ সমর্থিত জান্তা সরকারের উপর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় বিদ্রোহীরা। সোমবার পর্যন্ত চলা এ লড়াইয়ে বিদ্রোহীদের বড় বিজয়ের খবর পাওয়া গেছে। ওয়াগনার গ্রুপের উত্তরসূরি হিসেবে পরিচিত রাশিয়ার আফ্রিকা কোর সোমবার স্বীকার করেছে যে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরের শহর কিদাল থেকে পিছু হটেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইব্রাহিম ইয়াহিয়া ইব্রাহিম বলেন, এই সংকট এ অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে। মালির প্রতিবেশী দেশ বুর্কিনা ফাসো ও নাইজার যথাক্রমে ২০২২ ও ২০২৩ সালে সেনা অভ্যুত্থানের পর ফরাসি ও মার্কিন বাহিনীকে দেশ থেকে বহিষ্কার করে মস্কোর দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু মালিতেই রাশিয়ার উপস্থিতি সবচেয়ে গভীর। এখন প্রশ্ন উঠেছে, বিদ্রোহী দমনে আফ্রিকান দেশগুলো যে ধরনের সমাধান খুঁজছে, রাশিয়া তা দিতে পারবে কিনা। লড়াইয়ে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আফ্রিকা কোর। তারা জানিয়েছে আহত সেনা ও ভারী সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ ব্লগাররা জানিয়েছেন, গাও শহরের কাছে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে, যাতে আরোহী সবাই নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির আঁচ পৌঁছেছে মালি সরকারের উচ্চ পর্যায়েও। জান্তা সরকার নিশ্চিত করেছে যে রাশিয়ার সঙ্গে অংশীদারত্বের মূল কারিগর এবং মালির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা তার বাসভবনে এক আত্মঘাতী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০২১ সালে মালি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর কামারাই ছিলেন রাশিয়ার সঙ্গে মিত্রতা গড়ার প্রধান রূপকার। ফরাসি বাহিনীকে বহিষ্কার করে তিনি রাশিয়াকে মালির প্রধান রাজনৈতিক ও সামরিক সহযোগী হিসেবে বেছে নিয়েছিলেন। প্রাথমিকভাবে জান্তা সরকার রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের সহায়তা নেয়, কিন্তু ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর এই বাহিনীকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি অধীনে আফ্রিকা কোর হিসেবে পুনর্গঠিত করা হয়। বিশ্লেষকদের মতে আফ্রিকা কোর ওয়াগনারের মতো কার্যকর প্রমাণিত হচ্ছে না। এর বড় কারণ, দক্ষ সেনাদের একটি বড় অংশ হয় ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, নয়তো সেখানে নিহত হয়েছে। কিদাল শহরের নিয়ন্ত্রণ হারানো রাশিয়ার জন্য বড় এক প্রতীকী পরাজয়। তবে ইব্রাহিম ইয়াহিয়ার মতে রাশিয়ার সমর্থন না থাকলে জান্তা সরকারের পতন হয়তো আরও আগেই হয়ে যেত।